This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণ নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। তদন্তকারীদের অনেকগুলো সম্ভাবনাকে খুলে তদন্ত করতে হচ্ছে। আর সেখানেই উঠে আসছে বছরের শুরুর দিকেই লালকেল্লায় রেকি, উমার আর মুজাম্মিলের ধৃত জঙ্গির জেরায় এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানুয়ারির প্রথম সপ্তাহে লালকেল্লার সামনে রেকি করেছিল এই দুই জঙ্গি ডাক্তার। উমারকে ছাড়াও লালকেল্লায় বেশ কয়েকবার একাই রেকি করেছিল মুজাম্মিল। ডাক্তার মুজাম্মিলের ফোনের ডাম্প ডেটা থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে। লালকেল্লার রেকির পেছনে ঠিক কি কারণ ছিল? 10 তারিখের বিস্ফোরণ নাকি লালকেল্লাকে অন্য কোনো টার্গেট হিসেবে বেছে নিয়েছিল তারা? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা, কিন্তু তারা এখনো পর্যন্ত এই ডেটা যা পেয়েছেন এবং জেরা যাদের করা হচ্ছে তার মধ্যেই এই তথ্য সামনে আসছে যে বছরের শুরুর দিকেই লালকেল্লায় রেকি, উমার আর মুজাম্মিলের একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহ, বছরের শুরু মানে শুরুতেই জানুয়ারির প্রথম সপ্তাহে লালকেল্লার সামনে তারা রেকি করেছিল এই দুই জঙ্গি ডাক্তার। উমারকে ছাড়াও লালকেল্লায় বেশ কয়েকবার গিয়েছিল মুজাম্মিল, আর রেকি করতেই গিয়েছিল। ডাক্তার মুজাম্মিলের ফোনের ডাম্প ডেটা থেকে এই তথ্যই পাচ্ছেন তদন্তকারীরা। আর এই লালকেল্লার রেকির পেছনে কি কারণ ছিল সেটাই জানার চেষ্টা করেছে। এই বিস্ফোরণ 10 তারিখে যে বিস্ফোরণ হয়েছে সেটা নাকি অন্য কোনো টার্গেট ছিল? সায়ন্ত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এই তো মারাত্মক বিষয়। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তারা রেকি শুরু করেছিল। তদন্তকারীরা এই সোমবার সকালের দিকে বা সাম্প্রতিককালে বিস্ফোরকগুলো পেয়েছিলেন, ডাক্তারদের কাছে অস্ত্র পেয়েছিলেন, তাদেরকে ধরপাকড় করা হয়। এই ডট যদি জোড়া যায় তাহলে তো এই বিস্ফোরণ আটকানোর কোথাও না কোথাও একটা জায়গা বা একটা স্পট ছিল। কি বলছেন তদন্তকারীরা? একদমই, তদন্তকারীদের কাছে কিন্তু এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে যে উমর এবং মুজাম্মিল বেশ কয়েকবার লালকেল্লায় গিয়েছিল এবং তারা রীতিমতো ঘোরাফেরা করত। উমরকে ছাড়াও মুজাম্মিল কিন্তু 4 থেকে 5 বার গিয়েছে। এটাই মূলত তদন্তকারীদের কাছে তথ্য। সেই তথ্য কিন্তু লালকেল্লায় থাকা যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ থেকেও কিন্তু উঠে এসেছে। স্বাভাবিকভাবেই কোথাও মনে করা হচ্ছে তাহলে কি লালকেল্লাকে টার্গেট করেছিল? তাহলে লালকেল্লায় তারা এতবার প্রবেশ করেছিল কেন? কোথাও কি রেকি করছিল? এটাই কিন্তু মনে করছে তদন্তকারীরা। মূলত 10 থেকে যে বিস্ফোরণ হয় বিস্ফোরণ কাণ্ডে লালকেল্লার গেটে কিন্তু এই বিস্ফোরণ হয়েছিল এবং সেই বিষয়টি কিন্তু এক সূত্রে বাঁধার চেষ্টা করছেন তদন্তকারীরা। লালকেল্লার ফোর্ট নাকি অন্য কোথাও, নাকি লালকেল্লার ফোর্টকে মূলত জাংশন পয়েন্ট হিসেবে দেখছিল এই উমর মুজাম্মিল, সেটাও কিন্তু এখন দেখার। মূলত এই চলতি বছরের একদম শুরুর দিকে জানুয়ারি মাস থেকে প্রায় বেশ কয়েকবার এই উমর মুজাম্মিল লালকেল্লার বিভিন্ন অংশে ঘোরাফেরা করেছে। লালকেল্লার মধ্যে তাদেরকে যাতায়াত করতে দেখা গিয়েছে। তাহলে শুধুই কি তারা যাতায়াত করতে আসতো নাকি এখানে দাঁড়িয়ে রেকি করতে পরিকল্পনা তৈরি করেছিল এই বছরের শুরু থেকেও, সেটাও মূলত কিন্তু তদন্তকারীরা দেখছেন। তবে ঘটনা সূত্রে লালকেল্লার আশেপাশে সিসিটিভি ফুটেজ যেমন সংগ্রহ করা হয়েছে, তেমনই লালকেল্লার ভেতরের একাধিক ফুটেজ কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীদের কাছে এসেছে। লালকেল্লার গেটের যে ফুটেজ রয়েছে সেই ফুটেজও ইতিমধ্যে তারা সংগ্রহ করেছে। মূলত এনআইএ এর কাছে তথ্য দেওয়া হয়েছে, যে ডেটা ডাম্প করা হয়েছে সেই ডেটাতে কিন্তু এই লালকেল্লার আশেপাশে থাকা তাদের কথোপকথন, যাবতীয় সিসিটিভি ফুটেজ এটাই প্রমাণ করছে লালকেল্লাকে কোথাও না কোথাও টার্গেট করেছিল উমর মুজাম্মিল্লা। আর যার অন্যতম প্রমাণ হিসাবে কিন্তু এই বিস্ফোরণ কাণ্ডকেও তারা লিঙ্ক করার চেষ্টা করছে। তদন্তকারীদের কাছে এই তথ্য কিন্তু অন্যতম বড় হাতিয়ারে উঠতে চলেছে বলেই মনে করছেন বিভিন্ন মহল। ধন্যবাদ শান্ত, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে টার্গেট কি তাহলে লালকেল্লা ছিল? যে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেই বিস্ফোরণটাই কি টার্গেট ছিল নাকি আরো বড় কিছু টার্গেট করে রেখেছিল তারা? লালকেল্লার ভেতরেও তাদেরকে ঢুকতে দেখা গিয়েছে এবং উমর মুজাম্মিল দুজনে মিলে জানুয়ারির প্রথম সপ্তাহে লালকেল্লায় গিয়েছিল। আর তাছাড়া মুজাম্মিল একাধিকবার লালকেল্লায় ঘোরাফেরা করেছে। যে ডাম্প ডেটা মোবাইল থেকে পাওয়া গিয়েছে, আরও যে জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার থেকেই এই তথ্য সামনে আসছে। তাহলে সাম্প্রতিককালের এই যে অভিযানগুলো চালানো হয় বিভিন্ন রাজ্যের স্পেশাল ফোর্সের দ্বারা এবং সেখানে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হওয়া, ডাক্তারদের কাছ থেকে বন্দুক AK-47 উদ্ধার হওয়া, এই সমস্ত কিছুই কি তাহলে এর সঙ্গে যুক্ত? যে তথ্য উঠে আসছে আর তার মধ্যে এক্সপার্ট ডাক্তার উমর ছিল, বিস্ফোরণ ঘটানোর এক্সপার্ট ডাক্তার উমর ছিল। গাড়িকে বোমায় বদলে দিতে পারতো ডাক্তার উমর। 10ই নভেম্বর বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে যাচ্ছিল উমর। লালকেল্লার কাছেই গাড়িটা বিস্ফোরণ হয়। আর সূত্রের খবর বিস্ফোরণের সময় গাড়ি উমারই চালাচ্ছিল। এই উমর নবী যে আরও এক ডাক্তার এবং অধ্যাপক, সেই গাড়ি চালাচ্ছিল। এটাই তথ্য সামনে যেমন এসেছে, তার সঙ্গে সঙ্গে এই তথ্য পাওয়া যাচ্ছে যে উমর একজন বিশেষজ্ঞ ছিল, অর্থাৎ কি করে
বিস্ফোরণ ঘটানো যায়, কি করে গাড়িকে বোমায় বদলে দেওয়া যায়, সেটা ডাক্তার উমার করতে পারত। সে এক্সপার্ট ছিল, আর সেই এক্সপার্ট ছিল বলেই তার এই গাড়িতে থাকা এবং সেই গাড়ি বিস্ফোরণ হওয়া, এই ডটগুলোই এখন জুড়ছেন তদন্তকারীরা, এই পয়েন্টগুলো এখন জোড়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই মুহূর্তে বড় খবর আপনাদের সামনে আমরা রাখছি। দিল্লি বিস্ফোরণে গোয়েন্দাদের হাতে যে নয়া তথ্য সামনে এসেছে, গাড়িকে কিভাবে বিস্ফোরকে পরিণত করতে হয়, ব্লাস্ট করানো যায়, সেটার বিশেষজ্ঞ ছিল এই উমর নবী। উমর নবী একদিকে যেমন পেশায় চিকিৎসক ছিল, তেমনি বিশেষজ্ঞ ছিল, অর্থাৎ রাসায়নিক, গাড়ি, এই সমস্ত কিছুকে কিভাবে বিস্ফোরকে পরিণত করা যায় সেই এক্সপার্ট ছিল সে। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, ঠিক এই জায়গায় জানতে চাইবো কি ধরনের বিশেষজ্ঞ ছিল এই উমর, যা সহজেই তিনি গাড়িকে বিস্ফোরকে পরিণত করতে পারতেন বা পরিণত করেওছেন, কি তথ্য তদন্তকারীদের কাছে? দেখো, শুধু কাঁচামাল থাকলে হয় না, সেটাকে ডিটোনেট করার জন্য একটা শেপ দিতে হয়। এই শেপ দেওয়ার ক্ষেত্রে ডক্টর উমরের এক্সপার্টাইজ ছিল, এটা জানা যাচ্ছে। ডক্টর উমর যে কোনো বিস্ফোরককে, তার কাঁচামালকে বিস্ফোরকে রূপান্তরিত করার যে বিদ্যা তার রপ্ত করেছিলেন, তার ট্রেনিং হয়েছিল, এমনও কিন্তু জানা যাচ্ছে। এবং তার জন্য কিন্তু এনআইএ তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন যে সেখানে সেই গাড়িতে যে উমর ছিলেন তার পোক্ত প্রমাণ তারা জোগাড় করছেন। তার সঙ্গে সঙ্গে এই যে ব্যাপারটা জানা গেল যে তিনি যে কোনো কাঁচামালকে, যেগুলো বিস্ফোরণের কাজে ব্যবহৃত হয়, সেগুলোকে বিস্ফোরকে রূপান্তরিত করতে পারতেন। তার জন্যই মনে করা হচ্ছে যে কাঁচামাল তা কিন্তু সরিয়ে ফেলা অবস্থাকালীনই তিনি হয়তো সেটাকে বিস্ফোরকের রূপ দিয়েছিলেন গাড়ির মধ্যেই। এটাও কিন্তু তদন্তকারী আধিকারিকরা সন্দেহ করছেন এবং তার জন্য তদন্ত চলছে। অ্যামোনিয়াম নাইট্রেট খুব সহজলভ্য, কিন্তু এতটা পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট তার কাছে জমা ছিল, তিনি যখন গাড়ি নিয়ে বেরোন তারপর তাকে ডিটোনেট করার পরিস্থিতিতে তিনি রূপান্তরিত করেছিলেন, এমনটাই কিন্তু আপাততভাবে মনে করা হচ্ছে। সেটাই কিন্তু এনআইএ আধিকারিকরা তদন্ত করে দেখছেন। ধন্যবাদ সুমন। আমাদের অপর প্রতিনিধির কাছেও যাব, ঠিক এই বিষয়টা নিয়ে জানবো। শান্ত আমাদের সঙ্গে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, ঠিক এই জায়গা খুব গুরুত্বপূর্ণ যে একজন চিকিৎসক তিনি রাসায়নিক বা যে কোনো বস্তুকে, মূলত রাসায়নিক, সেটা কিভাবে বিস্ফোরণ ঘটাতে হয় সেটা নিয়ে বিশেষজ্ঞ ছিলেন, তদন্তকারীরা সেটা বলছেন। অর্থাৎ এই ধরনের লোকগুলোকে বা এই ধরনের এক্সপার্টাইজদের এক জায়গায় মডিউলের মধ্যে আনা, সেটাও খুঁজে খুঁজে এনেছেন যারা এই মডিউলটা তৈরি করেছেন। কি তথ্য পাওয়া যাচ্ছে, কি ধরনের বিশেষজ্ঞ ছিলেন, কিভাবে তিনি রাসায়নিককে বিস্ফোরণে পরিণত করতেন, কি তথ্য? আর দেখো, এই যে মূলত এই চারজন, মুজাম্মিল, শাহিন শাহিদ, আদিল এবং ডক্টর উমর নবী, চারজনই কিন্তু ডক্টরেট এবং ডাক্তার, এদের কিন্তু যাবতীয় রাসায়নিক সম্পর্কে বা কেমিক্যাল সম্পর্কে যথেষ্ট তথ্য ছিল, তাদের কাছে যথেষ্ট অভিজ্ঞ ছিল। যেটা তদন্তকারীরা ইতিমধ্যে এই তিনজনকে, মূলত শাহিন, মুজাম্মিল, আদিলকে জেরা করে যে বিষয়টি তথ্য তাদের কাছে এসছে, তাতে দেখা যাচ্ছে মুজাম্মিল কিন্তু এই টিমটাকে কিভাবে নিজে নেটওয়ার্ক তৈরি করা যায়, কিভাবে গোটা বিষয়টা প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করা যায়, বাস্তবায়িত করা যায়, সেটার যেমন দায়িত্ব ছিল। উমরের কিন্তু ক্ষমতা ছিল এর থেকে অনেকটা বেশি, কারণ সে কিন্তু রাসায়নিকতে অনেক বেশি বিশেষজ্ঞ ছিল এবং তারকে কিন্তু যে কোনো বোম তৈরি করা, যে কোনো সুইসাইড বোমার যেটাকে বলা হয়, মূলত গাড়িকে এই বোমার আদলে তৈরি করে ফেলা, সেটা কোথায় কোথায় ঘটাতে পারে বিস্ফোরণ, সেই ধরনের পরিকল্পনা তৈরির ক্ষেত্রে কিন্তু মাস্টারমাইন্ড ছিল উমর নবী। বিষয় তদন্তকারীরাও বারবার যেটা নোট করেছেন যে কোনো রকম স্প্লিন্টার ব্যবহার না করা এবং এমন ভাবে তিনি বিস্ফোরণ ঘটিয়েছেন যেটা অন্য যে প্যাটার্ন আগে ফলো হয়েছে সেই প্যাটার্নের থেকে আলাদা। এই বিষয়টা নিয়েও বা কিছু তদন্তকারীরা কিছু করছেন, স্পেশালভাবে কিছু ভাবাচ্ছে তাদেরকে যে কিভাবে তারা এই জায়গাটায় পৌঁছচ্ছে, কেন পৌঁছচ্ছে? একদমই, দেখো, তদন্তকারীদের কাছে এটাই কিন্তু বিষয়দের এই প্যাটার্নটা সম্পূর্ণ বদলেছে, অর্থাৎ নয়া প্যাটার্ন, কোনো স্প্লিন্টার নেই, কোনো শার্প নেইল নেই। তাহলে বিস্ফোরণটা কিভাবে ঘটলো, কি ইকুইপমেন্টে ঘটলো, এটাই তো মূলত তদন্তের বিষয়ের অন্যতম বিষয় হিসেবে তদন্তকারীরা বলছেন। তবে ফরেন্সিক রিপোর্ট আসার পরে কিন্তু গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, এমনও জানাচ্ছেন তদন্তকারীরা। আর উমর নবী কিন্তু এই ব্যাপারে বিশেষজ্ঞ, যে কিভাবে কোনো শার্প নেইল বা কোনো স্প্লিন্টার ছাড়া বিস্ফোরক তৈরি করে দেওয়া যায় এবং সে বিস্ফোরকটা যথেষ্ট শক্তিশালী, সে
সেই ব্যাপারে কিন্তু মাস্টার মাইন্ড ছিল উমর নবী। এবং দিনের পর দিন যেটা জানা যাচ্ছে, সে যে বই পড়তে ভালোবাসতো, যেটা ওর পরিবারের লোকেরা বলেছে, সে কিন্তু বই যে শুধুমাত্র এই নর্মাল বিষয় পড়তো তা নয়, তার মূলত বইয়ের একাধিক যে চ্যাপ্টার ছিল তা ছিল হচ্ছে বিভিন্ন কেমিক্যাল সংক্রান্ত বিষয়। সে কিন্তু বই পড়তো, তার বাড়িতে যে বইপত্র পাওয়া গিয়েছে সেই বইপত্রে কিন্তু কেমিক্যাল সংক্রান্ত তথ্য একাধিক রয়েছে। অর্থাৎ সে পড়াশোনায় কিন্তু মূলত কেমিক্যাল দিয়ে কিভাবে কি তৈরি করা যায় সেটা কিন্তু হাতে রেখেছিল, এবং সেই কারণে একটা বোমা তৈরি করে ফেলা বা কিছুক্ষণের মধ্যে সেটাকে বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় সম্পূর্ণ তছনছ করে ফেলা, তার সে কিন্তু যথেষ্ট সিদ্ধহস্ত ছিল বলেই তদন্তকারীরা জানাচ্ছেন। আর সেই কাজে সঙ্গে ছিলেন, আপনারা শুনছিলেন যে কিভাবে নিজেকে তৈরি করেছিল এই উমর। প্রচুর পড়াশোনা করত, শুধু পড়াশোনা নয়, সেটাকে এক্সিকিউট করা অর্থাৎ প্রয়োগ করা, এই বিষয়টাতেও সে সিদ্ধহস্ত ছিল। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এই তথ্য যেমন সামনে আসছে যে উমর নবী সে পেশায় চিকিৎসক হলেও রাসায়নিক নিয়ে তার প্রচুর পড়াশোনা ছিল, কিভাবে কোনো রাসায়নিককে বিস্ফোরণকে পরিণত করতে হবে, সেটা দিয়ে বিস্ফোরণ ঘটাতে হবে, তাতে সিদ্ধহস্ত ছিল। আর দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ঘাতক যে গাড়ি, সেটা নিয়েও নয়া তথ্য সামনে এসেছে। কি তথ্য আপনাদের জানায়, 13 দিন ধরে আল ফালা ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়াতো এই উমর নবী, সেই ক্যাম্পাসেই এই গাড়ি রাখা ছিল 13 দিন ধরে। এই i20 গাড়ি যেটা ব্লাস্ট হয়েছে উমরের, সেই গাড়ি রাখা ছিল ডাক্তার মুজাম্মিলের গাড়ির ঠিক পাশে উমরের গাড়ি রাখা ছিল। i20 গাড়িটি 29 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পার্ক করা হয়েছিল। তারপর সকাল থেকে প্রায় 11 ঘন্টা চষে বেরিয়ে এই গাড়িটি ওই বিস্ফোরণ স্থলে গিয়ে পৌঁছয়, লালকেল্লার ওই পার্কিং লটে গিয়ে পৌঁছয়, আর তারপরেই এই ঘটনা। 10 नवंबर को दिल्ली के लाल किला के सामने i20 कार में हुए ब्लास्ट के सुराग अब पुलिस तेजी से तलाश कर रही है। और पुलिस इन्वेस्टिगेशन में अब सूत्र बताते हैं कि जिस i20 गाड़ी में ब्लास्ट हुआ था वो गाड़ी 29 अक्टूबर से 10 नवंबर की सुबह तक फरीदाबाद के अल फला यूनिवर्सिटी कैंपस के अंदर ही खड़ी थी। और इस गाड़ी को डॉक्टर उमर ने डॉक्टर मुजम्मिल की स्विफ्ट गाड़ी के बराबर में ही पार्क किया था। उसके बाद जब मुजम्मिल पकड़ा गया तो हड़बड़ाहट में 10 तारीख की सुबह ये गाड़ी को लेकर के डॉक्टर उमर निकला, और सबसे पहले ये गाड़ी लगभग 7:30 बजे एशियन हॉस्पिटल फरीदाबाद के सामने ट्रेस हुई, जिसके बाद 8:13 पर ये गाड़ी बदरपुर बॉर्डर से दिल्ली के अंदर दाखिल हुई। और उसके बाद जब ये लाल किला की पार्किंग में पहुंची तो उस वक्त 3:19 थे, लेकिन सवाल ये उठ रहा है कि लगभग 7 घंटे तक गाड़ी कहां रही। तो सूत्र बता रहे हैं कि ये गाड़ी दिल्ली के अलग अलग इलाकों में घूम रही थी। ये गाड़ी सबसे पहले साउथ ईस्ट जिले में दाखिल हुई, काफ़ी देर वहाँ रही, वहाँ से होते हुए निजामुद्दीन होते हुए ये गाड़ी उसके बाद मयूर विहार की तरफ पहुँची, और मयूर विहार से होते हुए ये गाड़ी उसके बाद कनॉट प्लेस में आई। लेकिन पुलिस को ये भी शक है, तमाम सवाल भी खड़े हो रहे हैं कि क्या जो ब्लास्ट होना था वो लाल किले के सामने होना था, या फिर डॉक्टर उमर इस गाड़ी को कहीं और पर पार्क करके करना चाहता था, और करीब 7 घंटे तक गाड़ी को दिल्ली की अलग अलग जगहों पर घुमाने के बाद उसने 3 बजे के बाद इस गाड़ी को लाल किले की पार्किंग में पार्क किया, और शाम को 6:48 पर वहां से लेकर के निकला, और 6:52 पर ठीक लाल किले पे इस जगह उस गाड़ी में ब्लास्ट हो गया, जिसमें करीब 12 लोग मारे गए। कैमरामैन खुर्शीद के साथ पुनीत शर्मा, TV9 भारतवर्ष, दिल्ली। আর এবার দেখুন তদন্তকারীদের নানান তথ্য সামনে আসছে। তারা মনে করছেন যে এই জঙ্গি উমর সে সম্পূর্ণ করতে পারেনি বোমা। তার কারণ কি? তাড়াহুড়ো। যে তাড়াহুড়োর জন্যই দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ কি আরো মাত্রাতিরিক্ত হয়নি? গোয়েন্দা সূত্রের যা খবর, বিস্ফোরক পুরোপুরি তৈরি করে উঠতে পারেনি জঙ্গি উমর। বিস্ফোরণ স্থল থেকে মেলেনি কোনো স্প্লিন্টার বা শার্পনেল, যাতে আরো বেশি ক্ষতি হয় সেই জন্য স্প্লিন্টারগুলো ব্যবহার করা হয়, কিন্তু এগুলো পাওয়া যায়নি। জঙ্গি ডাক্তারদের ফরিদাবাদে প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধারে কেচে যায় পরিকল্পনা। দীপ আমাদের সঙ্গে রয়েছেন, কিভাবে কেচে যায় পুরো পরিকল্পনায়, ছক বানচাল কিভাবে করা হয়েছে। তদন্তকারীরা দীপ মনে করছেন যে এটা আরো বড় মাপের হতে পারত, কিন্তু তাড়াহুড়োর জন্য সেটা মাত্রাটা অনেক কম হয়েছে, অসম্পূর্ণ থেকেছে। কেন মনে করছেন তারা? কি কি তথ্য তাদের কাছে? দেখো, পাক জঙ্গি সংগঠন জেশের সঙ্গে যুক্ত সন্দেহে গোটা দেশ জুড়ে গত অন্তত 1 মাস ধরে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। 17 অক্টোবর থেকে মনে রাখতে হবে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। তারপরেই একের পর এক লিঙ্ক ধরে জম্মু কাশ্মীর, গুজরাট, আহমেদাবাদ,
ফরিদাবাদ, দিল্লি সহ একাধিক জায়গা থেকে একের পর এক গুরুত্বপূর্ণ লিঙ্কম্যান এবং এই ডাক্তারি মডিউলের এক একজন করে সদস্যকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে ফরিদাবাদে যেখানে 3000 কিলোগ্রামের কাছাকাছি অ্যামোনিয়াম নাইট্রেটের মতন বিস্ফোরক উদ্ধার করা গিয়েছিল। কোথাও একটা এই গোটা ডাক্তারি মডিউল এবং তার সঙ্গী সাথীরা ধরা পড়ে গেছে পুলিশের হাতে। এটা জানতে পারার পরেই কিন্তু উমার বেশ খানিকটা হতভম্ব হয়ে যায়, চমকে যায়, ভয় পেয়ে যায় এবং তড়িঘড়ি উমারের কাছে যে বিস্ফোরক ছিল বা উমারের জন্য বরাদ্দ যে বিস্ফোরক ছিল সেই বিস্ফোরক গাড়িতে পুড়ে, গাড়িতে চাপিয়ে অন্যত্র কোথাও হয় সরিয়ে ফেলার, নয়তো কোথাও ফেলে আসার ব্যবস্থা সে করছিল। এমনটাই কিন্তু এই মুহূর্তে তদন্তকারীরা একরকম নিশ্চিত। তার মানে এই গোটা ঘটনার পিছনে জয়েশের যে হাত রয়েছে সেটা খুব স্পষ্ট, সেটা পরিষ্কার। কিন্তু উমারের যে i20 গাড়ি নিয়ে লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটিয়েছে সেটা উদ্দেশ্য পরিকল্পিত ছিল না বলেই এখন তদন্তের একটা নয়া আঙ্গিক এই মুহূর্তে যুক্ত হয়েছে, যেখানে মনে করা হচ্ছে যে উমার খানিকটা ভয় পেয়ে তাড়াহুড়োতে তার গাড়িতে যে পরিমাণ বিস্ফোরক বোঝাই ছিল, গাড়িটি চলন্ত অবস্থায় ছিল, যেটা তদন্তকারীরা মনে করছেন ফিদায় হামলা বা আত্মঘাতী হামলা কখনো চলন্ত গাড়িতে হয় না। জেনারেলি কোনো গাড়িকে কোনো নির্দিষ্ট জায়গায় রেখে তারপরে সেখানে পরিস্থিতি বুঝে ডেটোনেট করা হয়, কিন্তু যেহেতু এক্ষেত্রে সেটা হয়নি, চলন্ত গাড়িটা কোনো বাম্পারে হোক বা কোনো স্পিড ব্রেকারের মতন কোনো জায়গাতে খানিকটা ঝাঁকুনি খাওয়াতে গাড়ির ভিতরে যে বিস্ফোরক রাখা ছিল সেই বিস্ফোরক বিস্ফোরণ হতে পারে এবং সেখান থেকেই এই গোটা যে ঘটনার সূত্রপাত হতে পারে বলেই তদন্তকারীরা মনে করছেন। তার কারণে যে বিস্ফোরণ ঘটেছে, এনআইএ, এনএসজি, দিল্লি পুলিশের স্পেশাল সেল, তাদের ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে কোনো শার্পনেল স্প্লিন্টার উদ্ধার করতে পারেনি। তার এই কারণ সমস্তগুলোই এই অনুমানটাকে অনেকটা পোক্ত করছে। আমরা স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জির সঙ্গেও কথা বলেছিলাম, তার বক্তব্য শুনুন। অ্যামোনিয়াম নাইট্রেট যে ফরম্যাটে পাওয়া যায়, অ্যামোনিয়াম নাইট্রেট সেই ফরম্যাটে এক্সপ্লোশন করে না। অ্যামোনিয়াম নাইট্রেট যে স্টেটে পাওয়া যায় আর অ্যামোনিয়াম নাইট্রেট যে ফরম্যাটে গিয়ে এটা এক্সপ্লোড করে, দুটোর মধ্যে কেমিক্যাল স্টেটটা আলাদা হয়। একটা জেলি ফরমেশন, ক্রিস্টালাইজেশনের একটা প্রসেস চলে। এই ক্রিস্টালাইজেশনের প্রসেসের জন্য কিছু খুবই ইজিলি অ্যাভেলেবেল দ্রব্য দেওয়া হয় যাতে তারা ক্রিস্টালাইজেশন ফর্ম করে, যেটা পরবর্তী কালে স্পার্ক প্লাগ বা এই ধরনের কোনো জিনিস দিয়ে কার বম্বিং হয় বা কারটাকে বম্ব বা ট্রিগারে কনভার্ট করা হয়। পয়েন্টটা হচ্ছে, আমার যেটা ধারণা সেই কিল বা নেল পার্টিকেলস ছিল না, তার মানে হচ্ছে এটা ওখানে ডেটোনেট করার জন্য রেডি কতটা ছিল সেটা সন্দেহজনক। দ্বিতীয় জিনিস হতে পারে তাড়াহুড়োর মধ্যেই সেটা ডেটোনেট করতে গেছে, সেটা নাও হতে পারে। যেটা হতে পারে সেটা হচ্ছে মোবিলিটির সময় প্রিপেয়ার্ড অ্যামোনিয়াম নাইট্রেট হয়তো কোনো একটা ফরম্যাটে স্পার্ক করে গেছে, which converted into this massacre.